সকালটা যেন একটু অন্যরকম, নিস্তব্ধতা আর একটানা পাখির ডাকের মাঝে আমরা আজ এসেছি এক স্বপ্নময় জায়গায়, যেখানে আকাশটা নেমে এসেছে জলের গায়ে। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের এক অসাধারণ জলভূমি টাঙ্গুয়ার হাওরের কথা। এটা শুধু হাওর না, এটা প্রকৃতির এক জীবন্ত কবিতা। এখানে প্রকৃতি আর মানুষ মিলেমিশে গড়ে তুলেছে এক অপূর্ব জীবনধারা। প্রতি বছর বর্ষাকালে যখন পাহাড়ি পানি ঢেউ তুলে নামে, তখন পুরো হাওর হয়ে ওঠে এক রূপকথার রাজ্য। আজকের এই ভ্রমণে আমরা শুধু ঘুরে দেখব না, আমরা অনুভব করব, আবিষ্কার করব এবং শুনব সেই নীরব গল্পগুলো। তো দর্শক, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সাথেই থাকুন আমার। আজকের যাত্রা শুরু হয় রাজশাহীর তেরোখাদিয়া, অর্থাৎ আমার নিজ বাসা থেকে। আমার সফর সঙ্গী হিসাবে ছিল সজল ভাই, তাকে আমি রাস্তা থেকে তুলে নেই, তারপর একসঙ্গেই রওনা হই। রিকশায় চেপে অল্প কিছু সময়ে পৌঁছে যাই ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টারে। যদিও রাজশাহী থেকে সরাসরি সিলেটগামী বাস ছিল, ঢাকায় কিছু জরুরি কাজ থাকার কারণে আগে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেই। আর যেহেতু ঢাকায় যাচ্ছি, প্রিয় ন্যাশনাল ট্রাভেলসকে তো আর বাদ দেওয়া চলে না, তাই এবারের যাত্রা শুরু করি ন্যাশনাল ট্রাভেলসের সাথেই। বাস ছাড়ার পর আমরা নাটোরে পৌঁছি। তখন হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। জানালার কাচ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই বৃষ্টি আমাদের যাত্রাকে থামাতে পারেনি। কোনো যাত্রা বিরতি না দিয়েই বাস এগিয়ে চলে। শহর পেরিয়ে পৌঁছে যায় সিরাজগঞ্জের দিকে। এরপরে হোটেল সিল্ক সিটি ইনে আমরা যাত্রা বিরতি দেই। যাত্রা বিরতির পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে পড়ল প্রিয় যমুনা সেতু, প্রকৃতি আর প্রযুক্তির এক অপূর্ব মিলন, যা আমার মনে এক বিশেষ আনন্দ জাগায়। সেতু পার হয়ে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি বাস এসে পৌঁছেছে ঢাকা এয়ারপোর্টের সামনে। শহরের কোলাহল জানান দিচ্ছে ঢাকায় এসে গেছি। এরপরে ব্যক্তিগত কাজ শেষ করে আমরা পৌঁছাই আবদুল্লাপুরে। সেখান থেকে এনা পরিবহনের টিকিট কাটি। গন্তব্য সুনামগঞ্জ। ভাড়া পড়ে মাত্র 800 টাকা। বাস ছাড়ার কয়েক ঘন্টা পর যাত্রা বিরতির জন্য পৌঁছাই মাধবপুর হবিগঞ্জে। বিরতির পর আবারও ঘুমে ঢলে পড়ি। এরপরে ঘুম ভেঙে দেখি জানালার পাশে বিস্তীর্ণ হাওর পার, কুয়াশার ভেতর হারিয়ে থাকা জলরাশি আর ছোট ছোট নৌকার দৃশ্য যেন এক অন্যরকম অনুভূতি দেয়। শেষে বাস থামে জামতলা সুনামগঞ্জে। সেখান থেকে মাত্র 10 টাকা ভাড়ায় অটোরিকশায় পৌঁছে যাই হাউসবোটের কাছে। এভাবেই শুরু হয় আমাদের সুনামগঞ্জের হাওর ভিত্তিক এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। এই প্রথমবার টাঙ্গুয়ার হাওরে এলাম। হাউসবোট সম্পর্কে আগে তেমন কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না, শুধু ছবি আর গল্পে জানতাম। ফেসবুকে প্রথম দেখি জলের গান হাউসবোটের ছবি ও কিছু রিভিউ। তখন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং আগেই বুকিং দিয়ে রাখি। যখন সামনে এসে হাউসবোটটি দেখি, বাহির থেকে মনটা আনন্দে ভরে উঠল। যতটা কল্পনা করেছিলাম তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। বাহিরটা যেমন দৃষ্টিনন্দন, আশা করলাম ভেতরের অভিজ্ঞতাও হবে তেমনই সুন্দর ও স্মরণীয়। তো দর্শকবৃন্দ, আমরা এখন লবিতে চলে আসছি, আর লবিটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি। আর আমরা এখন ডাইরেক্ট রুমের দিকে চলে যাব। তো ভাই একটু আসেন রুমের দিকে। তো এটা হচ্ছে আমাদের রুম। মাশাল্লাহ, এবার হচ্ছে প্রথমবার আমি আসলাম এইখানে টাঙ্গুয়ার হাওরে, আর এসে আমি এত সুন্দর একটা রুম নিলাম। আর রুমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে কর্নারে সুন্দর একটা ব্যালকনি, মাশাল্লাহ খুবই সুন্দর। এখানে একটা দোলনাও আছে। তো আমরা তো এইখানে সুন্দর সময় কাটাবো, আয়না আছে। আর টয়লেটটা আমরা একটু দেখাই দিই। এই হচ্ছে ওয়াশরুম আমাদের। আর যেহেতু ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে ঢুকতেই দিয়ে দিছে, তো ওয়েলকাম ড্রিঙ্কসটা এখন আমরা খাবো। মাশাল্লাহ, হাউসবোটের ভেতরের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। সেই মুহূর্তগুলো ভিডিও ধারণ করতে করতে শুরু হলো আমাদের স্বপ্নময় হাউসবোট ভ্রমণ। গন্তব্য শিমুলবাগান। ফাইনালি কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আর পথের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পাহাড়। এই পাহাড়গুলো সম্ভবত ইন্ডিয়ার মধ্যে, আমি সঠিক আসলে এটা জানি না, তবে ইন্ডিয়ার মধ্যে সম্ভবত এগুলো পড়েছে। তো মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না।
এরপরে হাউসবোট থেকে আমাদের জন্য চলে আসলো গরম গরম চা এবং বিস্কুট, এবং তারপরে আমাদেরকে দেয় লেবুর শরবত। সবাই আসলে নাস্তা করতে চলে গেছে, আর আমি একটু রুমে কাপড় চোপড় চেঞ্জ করলাম, কাপড় চেঞ্জ করে এখন যাচ্ছি ছাদে নাস্তা করার জন্য। জলের গান হাউসবোটে এক দারুণ কাণ্ড। এখানে ঘড়ি দেখার দরকার নেই, পেটি বলে দেয় কখন কি আসবে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলে হঠাৎ চলে আসে গরম গরম কোনো না কোনো চমক। মনে হয় খাবারগুলো যেন লুকিয়ে বসে আছে, সুযোগ পেলেই হাজির। এই অতিথিয়তা দেখে মনে হয়েছিল যেন শ্বশুরবাড়ি চলে এসেছি। আসলে প্রথম আসলাম আমি, ভাইরা তো অনেকবার আসছে, প্রত্যেক বছরই কিন্তু ভাইরা আসে, আর আমি আসছি প্রথম। আর এরকম ওয়েদারে কিন্তু নাস্তা করছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো অলরেডি আমরা খিচুড়ি, সাথে আচার আছে, বেগুন ভাজি আছে, আর এখানে মুরগির মাংস আছে, সালাদও আছে, অনেক কিছুই আছে আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এখন এটা টেস্ট করব। অনেক সুন্দর টেস্ট। নাস্তা সেরে লবিতে একটু আরাম করে বসেছি, মনে মনে ভাবছি এইবার একটু শান্তি। এর মধ্যেই আম এসে হাজির, যেন আম বলছে, ভাই আম ছাড়া বিশ্রাম কিসের। এখন কিন্তু চলে আসছি শিমুল বাগানের ঘাটে। তো আমরা এখানে নামবো, আর এখানে কি কি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। একদম খুব কাছাকাছি আছি। আর এই যে এখানে তো মনে হচ্ছে পাথর উঠাচ্ছে। আচ্ছা, এখানে পাথর উঠাচ্ছে, একটু পরে আমরা ক্লোজলি আপনাদেরকে দেখাই দিব। আর এই যে ভারতের মেঘালয়ের পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি আমরা। আর এখানে হর্স রাইড হয় নাকি শুনলাম, সেখানেও যাব। নামবো এখন। আচ্ছা, এই পাশ দিয়ে যাই। এখানে কিন্তু পাথর উত্তোলন করতেছে। তো এই যে পাথর উঠাচ্ছে, এগুলো হাওর থেকেই। অনেক অনেক নৌকা, এখানে অনেক পাথর উঠাচ্ছে আর কি। পাথরগুলো ঠিক উঠায় এইভাবে ভাইরা নিয়ে যাচ্ছে। এটা তো অনেক ওজন দিয়ে এক জায়গাতে আসলে কি জমা করবে, তো সেইখানেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আরেকজন চেঞ্জ করে নিল। তো এইখানে কিন্তু আসলে পাথরগুলো রাখা হচ্ছে আর কি। এখানে বিভিন্ন ধরনের পাথর আছে, যে ছোট পাথর, বড় পাথর, এগুলো মিক্স। এখানে একদম ছোট ছোট গুলো আছে, আর এইখানে একবারে বিশাল বড় বড় সাইজের পাথর আছে, অনেক বিশাল বড় সাইজের এই পাথরগুলো। তো আমরা এখন এই যে শিমুল বাগানের ভিতরে ঢোকার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পাথর দেখালাম, আর এখানে কিন্তু আসলে হর্স রাইড গুলো আছে। আর শিমুল বাগানে শুধু এখন বর্তমানে গাছগুলো দেখা যাচ্ছে, ফুল ফুটেনি। ফুল ফুটলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো। আমরা সামনের দিকে যাই। তো আমরা একদম শিমুল বাগানের টিকিট কাউন্টারে চলে আসছি। তো টিকিট এখন কত করে ভাইয়া? 50 টাকা করে। 50 টাকা করে। আচ্ছা, দেন একটা টিকিট দেন আমাকে। এ হচ্ছে আমাদের টিকিট, 50 টাকা প্রবেশ মূল্য। এই তো ভাইরা আসছে। ভাইদের বাসা কি এখানেই? জি জি জি। আচ্ছা, কি করেন ভাই আপনারা? স্টুডেন্টস। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ, আমরা এখন শিমুল বাগানের কিন্তু একদম ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আসলে বাগানটা। তবে যদিও বা এখন ফুল ফুটেনি, যদি ফুল ফুটতো শিমুল বাগানটা আরো অসম্ভব সুন্দর লাগতো। তারপরেও সুন্দর ছায়া আছে, এবং আমরা ঘুরে আসলে খুব মজা পাচ্ছি এইখানে। আর এখানে কিন্তু আসলে প্রচুর ঘোড়া, অনেক ঘোড়া আছে। তো আপনারা যেটাই হোক না কেন এসে একটু ঘোড়াতে উঠবেন। আমরা আগে একটু দেখে নিই, দেখে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ঘোড়াতে আমরা রাইড দিব আর কি। শিমুল বাগানের এই পাশটা এবার আমরা ঘুরে দেখছি। এই পাশে কিন্তু সুন্দর বসার জায়গা করে রাখছে।
তো অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে। এই যে লাল লাল বেঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন দূরে, আমরা অতটা কাছে যাচ্ছি না, বেঞ্চে যেহেতু বসবো না, দোলা এখানে বেঞ্চ আছে প্লাস দোলনা। আচ্ছা, দুই সিস্টেমই আছে। এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্চ, আর এই যে এইখানে আছে দোলনা। এরপরে আমি চলে আসি ঘোড়ার কাছে। এই ঘোড়াগুলো শিমুল বাগান থেকে হাউসবোট পর্যন্ত যাত্রার শুরুতে ভাড়া চেয়েছিল 150 টাকা, তবে আমি দামাদামির পর 50 টাকাতে রাজি করাতে পেরেছিলাম। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, ঘোড়া কতদূর পর্যন্ত ঘোরাবে সেটা আগে থেকেই পরিষ্কার করে জেনে নেবেন। আর এখানে ঘোড়ার নাম শুনলে হাসি থামানো মুশকিল, সেটা অবশ্য আমি ভিডিওতে আপনাদের দেখাবো। তোমারটার নাম কি? সিনবাদ। সিনবাদ ঘোড়া। আর এটার নাম কি? এটার নাম জিল্লু। জিল্লু। এটার নাম সিনবাদ। সিনবাদ। আর এটার নাম জিল্লু। দুলাভাই। কার দুলাভাই এটা? কি এটা? এটার নাম দুলা ভাই? এটার নাম দুলা ভাই? আচ্ছা, এটার নাম হচ্ছে দুলা ভাই। আর এটার নাম বীর বাহাদুর। দুলাভাইয়ের উত্তর দিয়ে দিব এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুলা ভাই এইভাবে উত্তর দেয়। আচ্ছা আচ্ছা, আসলে নামের মধ্যে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। ওরা সুন্দর মজার মজার নাম আর কি করে দিয়ে রাখছে আর কি ঘোড়াগুলোর। ভাই পরে টরে যাবো না তো ভাই? ঘোড়ার পিঠে উঠছি, তবে অনেক ভয় লাগতেছে আর কি। আপনার কথা সব জানি। এটা লাগি তো রাখছি। তো সিনবাদ ঘোড়াতে উঠছি আর কি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে বোর্ডের দিকে। আর ভালোই লাগলো আসলে, আমি জীবনে কিন্তু কোনোদিন ঘোড়াতে উঠিনি, এবারই আর কি প্রথম উঠলাম, আর সব মিলে ভালো লাগলো। রাজেশ ভাই, আপনারা যে উঠলেন না ভাই, কি ব্যাপার? আরে ভাই প্রতি বছর আর কয়বার উঠি না। আচ্ছা ভাই, প্রত্যেক বছর উঠে, কিন্তু আমি জীবনে প্রথম রাইড দিলাম আর কি। তা আসলে ভালো লাগলো, তবে পরে যাওয়ার মতো একটু ভয় লাগতেছে আর কি, একটু ব্যালেন্স করে থাকা লাগছে। ওকে টাকাও দিয়ে দিলাম, তো খুবই ভালো লাগলো। তোমার নামটা কি জানো আরেকবার বলো? হুমায়ুন। হুমায়ুন। ছোট ভাই খুব সুন্দরভাবে নিয়ে আসছে আমাকে, আমি আসলে প্রথম ঘোরাতে উঠলাম, সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাইয়া ভালো থাকো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই চাচির কাছ থেকে আসলে শুনলাম যে এই পানি পর্যন্ত যাওয়া যায়, এর বাইরে যাওয়া যায় না, এর বাইরে গেলে বিডিআর ধরবে। আপনারা কি আগে গেছেন ছোট থাকতে? তখন ওই পাহাড়ের ধারে গেছেন? পাহাড়ও উঠেছেন? এখন তো আর সম্ভব না, এখন গেলেই ধরবে। তো এটা আসলে বললো চাচি যে আগে ওনারা হচ্ছে পাহাড়ে পর্যন্ত উঠেছে, কিন্তু এখন আর এটা সম্ভব না আর কি। এখন বিডিআর বা বিএসএফ দুই দেশের থেকে আর কি ঝামেলা করে, তো এর বাইরে আর যাওয়া যায় না। চাচির সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য বারিক্কা টিলার উদ্দেশ্যে। এই জায়গার পানির রং একেবারেই আলাদা ধরনের, একদম স্বচ্ছ ও চোখ জুড়ানো। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই বারিক্কা টিলায়। টিলার মাথায় উঠতে চাইলে দুইটি বিকল্প আছে, চাইলে পায়ে হেঁটে উঠতে পারেন, আবার ইচ্ছে করলে বাইক ভাড়া নিতে পারেন। বাইক ভাড়ার ব্যবস্থা কেবল উপরের দিকে যাত্রার জন্যই করবেন, নিচে নামার সময় আরামেই হেঁটে নামতে পারবেন। বাইক ভাড়া একমুখী ভাড়া ছিল মাত্র 50 টাকা। সব মিলিয়ে এটি ছিল একটি ছোট কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা। বারিক্কা টিলায় আসা যাওয়া 100 টাকা যাচ্ছে, আর যাইতে শুধু ভাই 50 টাকা। যাইতে 50 টাকা। যাইতে 50 টাকা। যাইতে 50 খাইতে। যাওয়াটাই খালি আমাদেরকে যাওয়াটা 50 টাকা। আচ্ছা ভাই আপনি আমি এটা তো 50 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই আলাপ হয়ে গেলাম আমরা দুইজনে। তো এখানে আমরা বাইক নিলাম বাজাজের প্ল্যাটিনা, তো শুধু যাওয়ার জন্য নিলাম আর কি 50 টাকায়। তো যাই, সামনে ভাই আমাদেরকে নিয়ে ঘোরাবে আজকে। ভাইয়ের নাম কি ভাই? ভাই আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, জাকির হোসেন ভাই। তো এখানে আসলে জাকির ভাইয়ের এখানে আসবেন, ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে অনেক, এই জন্য আসলে ভাইয়ের বাইকে উঠলাম। ভাই সামনে একটা ভিডিও নেই পাহাড়ি লোক। আচ্ছা মানে ভাই যেতে গেলে এরকম কষ্ট, অনেকে বাইক। আচ্ছা আচ্ছা এরকম মানে যারা বডি না গেছে ঠিক না আছে তারা যেতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম ওই জায়গাটা। আচ্ছা, এখানে সবাই আর কি হেঁটেই উঠে, আবার অনেকে বাইকে ওঠে। অনেক উপরের দিকে সরু আর কি। ভাই আগাই।
সজল ভাই ভাই আর ওই স্পট আছে তিনটা আমাদের এই সাইডে, বুঝছেন? হাঁপাই গেলেন? দেখেন এরা হাঁপাইতেছে, দেখছেন ভাই? হাঁপাইতেছে তারা। বারেক টিলা প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকোনো রত্ন। বারেক টিলা বা বারিক্কা টিলা দেখতে অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সবুজে ঘেরা পাহাড় ও টিলা দেখা যায়, যা পর্যটকদের মনোমুগ্ধ করে। টিলার ওপর থেকে চারিদিকে সবুজ বনানী ও চা বাগানের চমৎকার দৃশ্য দেখা যায়। এছাড়া বর্ষাকালে এখানকার দৃশ্যপট আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এখানে সবকিছু আরও সবুজ ও সজীব দেখায়। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু এখন বারিক্কা টিলার একদম বর্ডার প্রান্তে চলে আসছি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা। আর এই মুহূর্তে কিন্তু আমি ভারতের মধ্যে আর কি প্রবেশ করলাম। এটা হচ্ছে ভারত। আমি কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে ফেললাম। এই যে দেখেন ইন্ডিয়া লেখা আছে। যদিও বা অনেকদিন যাইনি, অনেক আগে যাইতাম, আগে তো অনেক গেছি ভারতে। তো এখন আসলে আর যাওয়া হয় না, যেহেতু ভিসা টিসা সব কিছুই বন্ধ আছে। তো বাংলাদেশ থেকে কিন্তু আমি বিনা পাসপোর্ট ভিসাতেই ভারতে চলে আসছি। এখন আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে থেকে কথা বলছি আপনাদের সাথে। বারিক্কা টিলা দেখা শেষ করে আমরা হাউসবোটে চলে আসলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য জাদুকাটা নদীতে গোসলের জন্য। জাদুকাটা নদীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পানির স্বচ্ছতা। শুষ্ক মৌসুমে নদীর তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, যা বাংলাদেশের নদীগুলোর মধ্যে বেশ বিরল। তো এভরিওয়ান, আমরা এখন জাদুকাটা নদীতে নামবো। সাথে আছে কিন্তু সজল ভাই একদম লাইফ জ্যাকেট পরে কিন্তু রেডি। সজল ভাই কি সাঁতার জানেন? হ্যাঁ, আমি মোটামুটি পারি। মোটামুটি সাঁতার জানে ভাই। তো আমরা তারপরে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি। কতদিন আগে সাঁতার কেটেছি আর কি, এগুলা কিছু মনে নাই। এখন দেখা যায় ভুলে যাইতে পারি, ডুবেও যাইতে পারি। তো এই কারণে আর কি সেফটি ফার্স্টের জন্য লাইফ জ্যাকেটটা পরে নিলাম। ফাইনালি আমরা জাদুকাটা নদীতে আর কি নামছি। সাথে হচ্ছে সজল ভাই, আমি আর সজল ভাই। শাহরিয়ার ভাই এখনো রুম থেকে বের হয়নি। তো আমরা এখন নামবো। পানি কিন্তু প্রচুর ঠান্ডা। সজল ভাই, আপনার কেমন ঠান্ডা লাগছে? সেই ঠান্ডা। সেই ঠান্ডা। তো চলে আসেন ভাই। ফাইনালি গোসল করে উঠলাম, আর এখন দুপুরের খাবারের জন্য যাব। তো দেখি দুপুরের খাবারে আজকে কি কি আছে। তো লাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন কত রকম আইটেম আছে। করলা ভাজি, আলু ভর্তা, তারপরে শুটকি ভর্তা, সবজি, আবার রোস্ট, আবার এই হাওড়েরই বোয়াল মাছ। তো আজকে কিন্তু আমরা আসছি জলের গান হাউস বোটে। তো এই বোটটা সার্ভিস যে এতটা ভালো তা কখনোই আমি আশা করিনি। খুবই ভালো লাগতেছে এদের সার্ভিস, মানে একের পর এক আইটেম আসতেই আছে। তো যাই হোক, এখন দুপুরের খাবারটা আমরা শেষ করব। তো আমরা আসলে খাওয়া দাওয়া অলরেডি শেষ করলাম। তো হাওড়ের এই জলের গান হাউস বোটে আমার কাছে ভর্তাটা আসলে খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে যে আমি শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে খাওয়া শেষ করে ফেলছি। এই যে শেষে মাংস খাইতেছি। জাদুকাটা নদীর মোহনীয় রূপ উপভোগ করে এবার আমরা আগ্রহ ভরে যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য, সৌন্দর্যের আরেক অপার বিস্ময় নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো দর্শকবৃন্দ, আমি এখন নীলাদ্রি লেকে অবস্থান করছি। আর এই জায়গার তো পরিবেশ মাশাআল্লাহ, আপনাদেরকেও দেখাই দেবো এখন। এটা আসলে মানে এত সুন্দর পরিবেশ। এই যে দেখুন, সামনে খালি পাহাড় আর পাহাড়। আমি ক্যামেরাতে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না, তবে এত সুন্দর মাশাআল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর। এখান থেকে দেখি লকমা ছাড়া যাওয়া যায় কি না। বাইক নাকি নিতে হবে ভাড়া। তো এখন দেখি, আল্লাহ ভরসা। এই যে আমাদের বোট রেখে দিলাম, যদিও বা সন্ধ্যা লেগে আসছে আর কি। তো ইনশাল্লাহ দেখি এখন কোথায় যাওয়া যায়। সামনের দিকে যাইতে থাকি। নীলাদ্রি লেক, যা মূলত নীলাদ্রি লেক নামেই পরিচিত, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটি টাঙ্গুয়ার হাওরের খুব কাছেই সীমান্তবর্তী একটি জলাশয়, যা ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে আছে। স্থানীয়ভাবে একে নীলাদ্রি লেক বা নীলাদ্রি লেক ভিউ বলা হয়, তবে সরকারি বা ভৌগোলিক নাম জাদুকাটা নদীর একটি অংশ হিসেবে ধরা হয়। নীলাদ্রি লেক শুধু একটি জলাশয় নয়, এটি প্রকৃতির নিঃশব্দ কবিতা, যেখানে পাহাড়, আকাশ আর পানি মিলেমিশে এক নীল দিগন্তের সৃষ্টি করেছে। যিনি একবার এই লেকের নীল জলে চোখ রাখেন, তার মনে চিরকাল গেঁথে থাকে সেই শান্তির ছবি। যদি কখনো হৃদয় ক্লান্ত লাগে, চলে এসো নীলাদ্রির কোলে। এখানে প্রকৃতি নিজ হাতে তোমার ক্লান্তি মুছে দেবে নীল জলে।
আমরা এখন দাঁড়াই আছি একদম বাংলাদেশের শেষ সীমানা প্রান্তে, আর এখন বাংলাদেশের আর কি শেষ চায়ের দোকানে আর কি চা খাবো আমরা। আর এই যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো ভারতের বর্ডারের লাইট। ওখানে আর কি কাঁটাতার দেওয়া আছে, আর কাঁটাতারের সাথে আর কি লাইটগুলো আর কি যুক্ত করা আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। তো আজকে রাতটা আমরা এখানে পার করব, আল্লাহ ভরসা। নীলাদ্রি লেক ঘোরার পর আমরা একটু গ্রামের দিকে ঘুরতে যাই। ক্যামেরায় চাঁদ শেষ হওয়ায় সেসব দৃশ্য ধারণ করতে পারিনি। সন্ধ্যায় হাউসবোটে নাস্তা দেওয়া হলেও দেরি করে ফেরাই তা খাওয়া হয়নি। রাতের দিকে নৌকার ভিতর ভাই ব্রাদারদের সাথে নাচ গানে জমে ওঠে এক আনন্দঘন পরিবেশ। সবশেষে আমরা সবাই একসাথে বসে পড়ি রাতের ডিনারের জন্য। সারাদিনের ক্লান্তির পর সেই একসাথে খাওয়ার মুহূর্তটা ছিল একান্তই আপন আর হৃদয় জোড়ানো। আর আজকে আমাদের রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্সড ভেজিটেবল, ফিশ ফ্রাই, শসা এবং লেবু। রাতের খাবার শেষ করে আমরা যে যার মতো রুমে যেয়ে ঘুমিয়ে পড়ি। গতকাল আমরা লাকমাছড়াতে আসতে পারিনি সন্ধ্যা লাগার কারণে, আর আজকে লাকমাছড়াতে আমরা চলে আসলাম টেকেরঘাট থেকে একটা অটো রিজার্ভ করে, মানে অটো রিক্সা রিজার্ভ করে আর কি 300 টাকার বিনিময়ে। তো সামনে কিন্তু খুব সুন্দর পাহাড় আমরা দেখতে পাচ্ছি, এই যে মেঘালয়ের পাহাড় এটা। হ্যাঁ, তো ওইদিকে আমরা যাইতে পারবো না, এখান থেকে চোখে দেখা যাচ্ছে আর কি বর্ডারটা, বাট কাছে আমরা যাইতে পারবো না। এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত বিজিবির রুম, এখানে আর কি বিজিবি থাকে। আর এই যে পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, এগুলো কিন্তু মূলত ইন্ডিয়ার মধ্যে। আমি যতটা পারলাম জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে যে বাসাগুলো, আর এইখানেই কিন্তু হচ্ছে যে কি আপনার ইয়ে আছে আর কি, বর্ডার আছে। এই যে বর্ডারের এগুলো হচ্ছে লাইট, এই যে এই পাশের এগুলো কিন্তু টোটালি লাইট, এগুলো আর কি ইয়ে করে, ওনারা পাহারা দেয়। আর এই যে এই জায়গাটি একটু জুম করি, এই জায়গাটার নাম কিন্তু বড় হিল ওয়াটারফল। তো ভারতে কিন্তু বড় হিল বলে, আর বাংলাদেশে এসে কিন্তু হয়ে গেছে এটার নাম লকমাছড়া বা লকমাছড়া। আর এই পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকেই আসছে। আর পানিতে একটু পা দিই, পানি কিন্তু ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা, এত বেশি ঠান্ডা এখানে। পানিতে আমরা পা দিলাম, পানি খুবই ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা আর কি। তো সকাল সকাল আসলে অনেক মানুষ চলে এসেছে এখানে। আর যেহেতু আমাদের বোট ছাড়বে, হাউস বোট আর কি 9টার দিকে ছাড়বে, তো এখান থেকে অনেক দেখা যাচ্ছে। ওই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আবার একটু জুম করে দেখাই দিই, কাপড় চোপড়ও দেখা যাচ্ছে। তো এই বাসাগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যেই। লকমাছড়া থেকে বিদায় নিয়ে আমরা এগিয়ে গেলাম টেকেরঘাটের দিকে। এই পথের এক প্রান্তে রয়েছে একটি বিশেষ কুয়া, যার পানি অনবরত প্রবাহিত হয় সারা বছর জুড়ে, কখনোই শুকায় না। প্রকৃতির এক অসাধারণ উপহার এটি। এই জায়গাটির কথা অনেকেই জানেন না, পর্যটকদের ভিড় নেই, সোশ্যাল মিডিয়ায় প্রচারণাও হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে এই কুয়ার সুনির্দিষ্ট লোকেশন এখানে দিচ্ছি না, কারণ পুরো টেকেরঘাট এলাকার মানুষের পানি সরবরাহের একমাত্র উৎস এই কুয়াটি। প্রতিটি বাড়ির মানুষ এই কুয়ার পানির উপর নির্ভরশীল। এই অজানা অথচ গুরুত্বপূর্ণ স্থানটি যেন প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য লুকিয়ে আছে, কিন্তু বেঁচে আছে মানুষের জীবন রক্ষায়। এরপরে আমরা হাউস বোটে ফিরে এসে সকালের নাস্তা করতে বসি। সকালের নাস্তায় ছিল বিরিয়ানি, আচার, শুটকি ভর্তা, ডিম, এবং নাস্তা করা অবস্থায় আমাদের হাউস বোট রওনা দেয় আমাদের শেষ গন্তব্য ওয়াচ টাওয়ারের দিকে। আমাদের হাউস বোটটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি। তো আমরা যাব এখন। বর্তমানে কিন্তু হাউস বোট একদম ওয়াচ টাওয়ারের কাছে যাইতে পারছে না, এই কারণে আর কি আমাদেরকে নৌকা নিতে হবে। তো নৌকা, এখানে অনেকগুলো নৌকা চলে আসছে, তো আমরা আর কি যাব এই নৌকাগুলোতে, একটা ভাড়া করে ইনশাল্লাহ আমরা চলে যাব।
দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ওয়াচ টাওয়ারের কাছে। তবে বর্তমানে হাউসবোট নিয়ে ওয়াচ টাওয়ারের একদম কাছে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা 200 টাকা দিয়ে একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে শেষমেশ পৌঁছে যাই ওয়াচ টাওয়ারের নিকটবর্তী এলাকায়। আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী এই জায়গাটি ছিল অসাধারণ, পরিবেশও ছিল শান্ত, নির্মল এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। আমি পুরোপুরি উপভোগ করেছি এইখানকার সৌন্দর্য, নিস্তব্ধতা এবং সবুজে ঘেরা পরিবেশ। এটি নিঃসন্দেহে একটি মনে রাখার মতো অভিজ্ঞতা। ভাসমান দোকান আমরা পাইছি এখানে, তো আমরা এখান থেকে চা কিনতেছি। আর এটা হচ্ছে হিজল বনে, কি সুন্দর চারিদিকে পরিবেশ, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারে এসে গোসল করে পরবর্তীতে আমরা হাউসবোটের দিকে আবার ফিরে যাই এবং ফিরে যাওয়ার আগ মুহূর্তে ডিঙ্গি নৌকার সেই মাঝির মুখ থেকে শুনি অসাধারণ একটি গান। মন পিঞ্জিরায় সুখের পনকি ডাকে, আরে পাতাম যদি তাইকা যাইতাম এ হাওরের পারে, আমি মাথা লয়া পয়রা থাকতাম টাওয়ারের তোলে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। ওয়াচ টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো প্রকৃতির দিকে তাকালাম, যেন সেই নীরব দৃশ্যগুলো আমাদের বিদায়ের অপেক্ষায় ছিল। ওয়াচ টাওয়ার ঘুরে দেখা শেষ করে আমরা রওনা দিলাম হাউসবোটের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার উপভোগ করলাম। আজকের খাবারে ছিল সুস্বাদু বাংলা আইটেম, যা আমাদের ভ্রমণের স্বাদ আরও বাড়িয়ে দিল। ভ্রমণের শেষ মুহূর্তে আমরা সবাই মিলে হাউসবোটে দাঁড়িয়ে কয়েকটি গ্রুপ ছবি তুলে স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করলাম। বিদায়ের সময় সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, এতগুলো সুন্দর মুহূর্ত যেন চোখের পলকেই কেটে গেল। এই অসাধারণ স্মৃতি, প্রতিটি হাসি, প্রতিটি ভালোবাসার মুহূর্তের জন্য অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই শাহরিয়ার ভাইকে এবং জলের গান হাউসবোট টিমকে। আপনাদের আন্তরিকতা ছাড়া এত সুন্দর দিন কখনোই এভাবে কাটতো না। ভ্রমণ শেষ, কিন্তু হৃদয়ের কোণে এই দিনটা চিরকাল জেগে থাকবে।